আমরা আজকে আমাদের এই ক্লাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি যাকে যেটা জিজ্ঞেস করব সে যেন উত্তরটা হবে এরকম মনে হচ্ছে যে পরীক্ষার খাতায় সে লিখতেছে। আসলে দিন চলে যাচ্ছে, পরীক্ষার সময় কাছে চলে আসতেছে। তোমাদের পরীক্ষা পিছানোর কোনো তোমরা সংবাদ পেয়েছো কি? তোমাদের পরীক্ষা পিছানোর কোনো সংবাদ কি তোমরা পেয়েছো কোনো? না স্যার, পিছাবে না মনে হয় স্যার। আচ্ছা, বলা যায় না কি হয়। আচ্ছা, আমাদের যদি কখনো প্রশ্ন আসে, আমরা যেটা আলোচনা করবো এটা কিন্তু মনে করতে হবে যে পরীক্ষার প্রশ্ন। যদি কখনো প্রশ্ন আসে সংজ্ঞা লিখুন মাদক দ্রব্য, তাহলে আমরা কিভাবে লিখবো? জসিম, যদি কখনো প্রশ্ন আসে সংজ্ঞা লিখুন মাদক দ্রব্য, তাহলে আমরা কিভাবে লিখবো? না, বলো। কি জসিম, কে আমাকে শুনতে পাচ্ছ? কারো যদি কোনো সাউন্ডের সমস্যা থাকে সে বললেই হলো। স্যার শুনছেন স্যার আমার কথা স্যার? হ্যাঁ, বলো। তোমার এখানে মনে হয় বাইরের কথা আসতেছে, বেশি প্রয়োজন নাই। আওলাদ, মাদক দ্রব্য বলতে কি বুঝেন? মাদক দ্রব্য কাকে বলে? এগুলো খুব স্লো আইটেম। আইনুল, মাদকদ্রব্য কাকে বলে? আইনুল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 29 ধারা মতে মাদকদ্রব্য হলো যে দ্রব্য সেবন করলে মানুষের দেহ, মন, শক্তি ও চিন্তাধারা লোপ পায়। কথাটা এরকম না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর মধ্যে যে কথাটি বলা আছে 2-31 যে 29 যে মাদকদ্রব্যের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে মাদকদ্রব্য বলতে ওই দ্রব্যকে বোঝায় যে দ্রব্য সেবন করলে মানুষের চিন্তা চেতনা শক্তি লোপ পায়, এই তো নাকি? জি স্যার। বা যেটা দ্বিতীয় তফসিলে মাদকদ্রব্য হিসেবে দেখানো হয়েছে, এই তো। তাহলে আমরা লিখবো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 2-29 ধারা অনুযায়ী মাদকদ্রব্য বলতে ওই দ্রব্যকে বোঝায় যে দ্রব্য পান বা সেবন করিলে কোনো ব্যক্তির চিন্তা চেতনা শক্তি লোপ পায় বা মানুষের শরীরের কি পরিবর্তন ঘটায়। আবার এখানে বলা হয়েছে যে বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ্বিতীয় তফসিলে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করা হয়েছে, এটাই তো নাকি? হ্যাঁ। সঠিক স্যার। আচ্ছা, এখানে অনেকগুলো ধারা আছে, আমাদের প্রয়োজন হলো 11 ধারা। 11 ধারার মধ্যে বলা আছে অ্যালকোহল, পান ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। এখানে একটা কথা যদি প্রশ্ন কখনো আসে, আমাদেরকে বুঝতে হবে যে আহ প্রশ্নটা এরকম যে কোন মুসলিমকে মাদকদ্রব্যের লাইসেন্স দেওয়া যায় কি? যদি যায় তাহলে কখন? এক। দ্বিতীয়ত হলো, এখানে যে কথাটি উল্লেখ করা আছে যে কোনো বলা আছে পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন না এবং চিকিৎসার প্রয়োজনে। তাই যদি কখনো প্রশ্ন আসে যে চিকিৎসার প্রয়োজনে কোনো মুসলমানকে মাদকদ্রব্য সেবনের অনুমতি প্রদান করতে হলে কে তা প্রদান করতে পারেন, এখানে বলা আছে যে মেডিকেল কলেজের অনন্য কোনো সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত দেওয়া যাবে না। আচ্ছা, ভালো কথা। যদি কখনো প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 বিধান অনুযায়ী কোন ব্যক্তিদের মাদকদ্রব্য সেবনের ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন নেই? কাদের লাইসেন্সের প্রয়োজন নাই? স্যার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2018-11 2 ধারা বলা হয় মুচি, মেথর, ডোম, চা শ্রমিক, এই নিগুষ্টি, চড়ুই পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান আচ্ছা, ইত্যাদি আমি লোকের যে ক্ষেত্রে। কথাটা বলছি এখানে জসিমের কথাটা হলো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-11 যে কথাটি বলছে, যে মুসিবতর ডোম, চা শ্রমিক, নিজ শ্রেণী গোষ্ঠী কিংবা যারা আহ রাঙ্গামাটি পার্বত্য এলাকায় বসবাস করেন
এরা যদি ঐতিহ্যগতভাবে তারা যেটা তৈরি করেন, তাদের যে চোলাই মদ বলা হয়, এটা এটা যদি তারা সেবন করেন, সেক্ষেত্রে তার লাইসেন্সের প্রয়োজন নাই। কিন্তু এই ভুলটাই আমাদের কিভাবে করছে দেখো, পরীক্ষায় প্রশ্ন আসছিল যে ক নামক চা শ্রমিক বা ক নামক চা শ্রমিক, এটা প্রশ্ন আসছিল মনে হয়, অ্যালকোহল সেবন করে প্রকাশ্য রাস্তায় মাতলামি করেন। এটা কিন্তু অনেকে লিখে দিয়েছে যে 11(2) ধারা অনুযায়ী তার কাজটি আইনি অপরাধ নয়। অনেকে কিন্তু লিখছে এটা পরীক্ষাতে। এটা আসছিল কি তোমাদের পরীক্ষায়? জি স্যার, এটা আসছে। হ্যাঁ ছিল স্যার। হ্যাঁ, আসলে প্রশ্নটা এরকম প্রশ্ন যদি আসে কে কি অপরাধ করলো ব্যাখ্যা দিন, সেখানে প্রশ্ন আসলো যে ক নামক ডোম। আবার এমন হতে পারে যারা লাশ কাটা ঘটে কাজ করে, তারা বিভিন্ন সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং তারা তাদের স্মৃতি ভোলার কারণে, অর্থাৎ তারা এই কাজটাকে তারা কষ্ট হিসেবে মনে করে না, সেক্ষেত্রে তারা অ্যালকোহল সেবন করে, জনকে এরকম অ্যালকোহল সেবন করে রাস্তায় জনসাধারণের বিঘ্ন সৃষ্টি করে, এক্ষেত্রে তার অপরাধ হবে কিনা উড়াই দিতে পারে। অর্থাৎ এখানে এই 11(2) ধারায় যেটাই থাকুক না কেন, যে এই ব্যক্তিটা অ্যালকোহল সেবন করতে গেলে তার লাইসেন্সের প্রয়োজন নাই, কোনটা তারা নিজেরা যেটা তৈরি করেন সেটা ঐতিহ্যগতভাবে নিজে যেটা তৈরি করেন, কিন্তু অন্যটা খাইতে গেলে তাকে লাইসেন্সের প্রয়োজন আছে। আর নিজেরা যেটা তৈরি করে খান, এইটার লাইসেন্সের প্রয়োজন নাই, কিন্তু এটা খাওয়ার পরে সে রাস্তায় কোনো মাতলামি করতে পারবে না। বিষয়টা ক্লিয়ার? কি আমার জানি কথা কি স্যার। বুঝতে আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নাই? জি স্যার। জি স্যার। একজন কূটনীতিক বা একজন কূটনীতিক পাসপোর্টধারী বা বিদেশি পাসপোর্টধারী নাগরিকরা, তারা কি শুল্ক ছাড়াই কোনো অ্যালকোহল ক্রয় করতে পারেন? কি পারে কিনা? আরে স্যার, পারে স্যার। পারেন স্যার। 11-3 স্যার। 11(3)-এর পারে। কি বলা আছে যে কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিকরা শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পাস বইধারী অথবা প্রচলিত ব্যাগেজ রুলস এর দ্বারা স্বীকৃত ব্যক্তির ক্ষেত্রে অ্যালকোহল আমদানি রপ্তানি ক্রয় স্থিতিগতভাবে প্রযোজ্য হবে না, কথাটি এখানে উল্লেখ করা আছে। যাক, তার মানে এখানে যদি কখনো প্রশ্ন আসে কিংবা এমসিকিউ তোমাদের আসে, এই প্রশ্নতে যদি এরকম কখনো আসে যে যে সকল ব্যক্তিগণ বিদেশি নাগরিক, সে সকল ব্যক্তি যদি অ্যালকোহল সেবন করতে চায়, সেক্ষেত্রে কি তাদের লাইসেন্সের প্রয়োজন আছে? আছে নাকি? না স্যার, নাই। নাই। না, আছে, প্রয়োজন নেই। তাদের প্রয়োজন নেই। আচ্ছা, ভালো কথা, আমরা বুঝলাম। 11(3)-এর কয় বলছে? কি হলো, কি বললা? বলছি স্যার 11(3)-এর কয় বলা আছে, উল্লেখ করা আছে? 11(3) কতে বলা আছে? তাহলে আমরা এই আমাদের আলোচনায় আজকে 11 ধারাটা আমরা গুরুত্ব সহকারে নিতে পারি, যে কোন ব্যক্তি অ্যালকোহল সেবনের অনুমতি পাইতে পারেন, বা একজন মুসলমান যদি অ্যালকোহল সেবনের অনুমতি চায়, সেক্ষেত্রে কখন তাকে অনুমতি দেওয়া যাবে। দ্বিতীয়ত হলো যে কোন ব্যক্তি আহ অ্যালকোহল সেবন করতে গেলে তার লাইসেন্সের প্রয়োজন নাই, এবং যারা বিদেশি নাগরিক তারা যদি দেশে কোনো অ্যালকোহল ক্রয় করতে চায়, সেক্ষেত্রে তাদের শুল্ক দিতে হবে কি হবে না, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 11 ধারায়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এমসিকিউ এর জন্য একটা বিষয় দেখা যেতে পারে যে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী একজন ব্যক্তি অনধিক আহ, কত বারের জন্য, অর্থাৎ কত কয়বার অ্যালকোহল ক্রয় করতে পারবেন, সেখানে কিন্তু বলা আছে অধিক একবারের বেশি পারা যাবে না। এটা তোমরা এমসিকিউ তে দেখতে পারো। লাইসেন্স প্রদান একটা বিষয় এখানে আমরা দেখতে পারি যে কোন কোন ব্যক্তিগণ মাদকদ্রব্য, এখানে এখানে বিষয়টা বলা আছে যে কোন কোন ব্যক্তিগণ লাইসেন্স পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হবে। মাদকদ্রব্য সেবনের লাইসেন্স বা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের লাইসেন্স কোন ব্যক্তি অযোগ্য হিসেবে বিবেচিত হবে, বা কোন ধরনের ব্যক্তিকে মাদকদ্রব্যের লাইসেন্স প্রদান করা আইনসঙ্গত হবে না, এটা বলতে পারবো আরিফ? স্যার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 4th ধারায় উল্লেখ করা আছে স্যার, হুম, নিম্নবর্ণিত অপরাধী লাইসেন্স পারমিট বা প্রাপ্তির যোগ্য হবেন না।
আচ্ছা। ক নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনন্য 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়ে মুক্তি লাভের 5 বছর অতিবাহিত না হয় আহ, এবং 500 টাকার অধিক অর্থদণ্ডে অধিক বুঝতে পারছি, এখানে অর্থদণ্ড। যে কথাটি বলা আছে যে একজন ব্যক্তি যদি তার নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনন্য 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হয় এবং তার মুক্তি লাভের পর 5 বছর অতিক্রান্ত না হয়, যা হোক এখানে বলা আছে। এরপরে বলা আছে তিনি যদি কোনো অপরাধে দণ্ডিত হন এবং কোনো শর্ত ভঙ্গ করেন, সেক্ষেত্রে তাকে লাইসেন্স বা পারমিট দেওয়া যাবে না, এই তো নাকি? জি স্যার, ঠিক আছে স্যার। যাই হোক, এখানে আমাদের এগুলো প্রয়োজন নেই। সাময়িকভাবে স্থগিত কারণ টা আমরা দেখতে পারি। আমরা যদি এটা দেখতে পারি যে আহ বার বা পানশালা বলতে কি বোঝেন, এখানে যে কথাটি বলা আছে যে পানশালা। এখন এখানে আমাদের এখানে যে প্রশ্নটা, একজন পুলিশ অফিসার কখন কি কারণে মাদকদ্রব্যের দোকান বন্ধ ঘোষণা করতে পারেন? কোন পদের পুলিশ কর্মকর্তা মাদকদ্রব্যের দোকান বন্ধ ঘোষণা করতে পারেন? পুলিশ কমিশন। আমরা পুলিশ উত্তরটা কি কমিশনার। এভাবে দেবো? আমাদের আমাদের তো মনে করো যে আমরা বইয়ে লিখবো, কিভাবে আমরা উত্তরটা দেবো? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 19 ধারা উল্লেখ করা আছে যে মেট্রোপলিটন এলাকার কোনো মাদকের দোকান আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে, সেক্ষেত্রে মানে মাদকদ্রব্য পুলিশ নিয়ন্ত্রণ আইনে কমিশনার 19 ধারার মধ্যে উল্লেখ করা আছে মহানগর পুলিশ কমিশনার আইন শৃঙ্খলা রক্ষার্থে অর্থাৎ জনস্বার্থে কোনো মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে পারবেন, তবে সেটি 30 দিনের অধিক হইবে না। এটাই তো নাকি? জি স্যার। জি এই যে আমাদের দাবিগুলো দেখো, থাকবে। আর একটা দাবি আমাদের এখানে চলে আসলো, পুলিশ সংস্কার, পুলিশ সংস্কার। অথচ জেলার ক্ষেত্রে পুলিশ সুপারকে এই ক্ষমতাটা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। কারণ এই যে বিষয়টা, এখানে যখন এই আইনের খসড়াটা আহ উপস্থাপন করা হয়েছে, তখন তো এডমিন আলারে উপস্থাপন করছে। তা জেলা ম্যাজিস্ট্রেট কারা? এডমিন আলারও না, প্রশাসন ক্যাডারের লোক। ওই জন্য বলছে জেলা ম্যাজিস্ট্রেট। তো এখানে তো জেলা ম্যাজিস্ট্রেট না দিয়ে এখানে তো পুলিশ সুপারও দিতে পারতো, কি তাই না আইনুল? জি স্যার। আমাদের এই জিনিসগুলো আসলে সংশোধনের প্রয়োজন। তাহলে অনধিক পুলিশ কমিশনার অনধিক কতদিনের জন্য পারেন? 15 দিন স্যার। 30 দিন। 30 দিনের জন্য, 15 দিন না, 30 দিনের 60 দিনে জন্য। না, 60 দিনের জন্য স্থগিত করতে পারেন। না, 30 দিন। অনুমতি। 30 দিন, 30 দিন, 30 দিন অতিরিক্ত হবে না। এখানে পরবর্তী সেটা আর একটা বিষয়, কিন্তু এখানে 30 দিন। এখানে মহাপরিচালকের অনুমতি ছাড়াই 30 দিন পারবেন, ঠিক আছে? জি স্যার, তাহলে জি আমরা কি স্যার। দেখবো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 19 ধারায় উল্লেখ করা আছে মহানগর পুলিশ কমিশনার জনস্বার্থে বা জনশান্তি রক্ষার্থে বা আইন শৃঙ্খলা রক্ষার্থে কোনো মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে পারেন, তবে সেটি কোনো অবস্থাতেই 30 দিনের অধিক হইবে না। আমার কথা কি বুঝতে পারছো আইনুল? জি স্যার। স্যার, হ্যাঁ। এখানে তো স্যার মেট্রোপলিটন এলাকার জন্য কমিশনার স্যারের কথা লেখা আছে। যদি জেলার কথা প্রশ্ন আসে স্যার এরকম, আমরা যে পুলিশের কথা জেলায় বলছি যদি না। যদি প্রশ্নটা এরকম আসে যে আহ, কে মাদকদ্রব্যের দোকান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে পারেন, তখন আমরা দুটো কথা লিখবো, যে জেলা ম্যাজিস্ট্রেট এবং মহানগরী এলাকার জন্য পুলিশ কমিশনার। বুঝতে পারছো? যদি এরকম প্রশ্ন আসে স্যার, যে জেলার মধ্যে কোনো মাদকদ্রব্যের পানশালা বা দোকান বন্ধ করার প্রয়োজন হলে পুলিশ সুপার বা পুলিশ অফিসার, তখন কিভাবে লিখবো স্যার? তখন আমরা একটা জিনিস দিতে পারি যে এই বিষয়টি সংক্রান্তে পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটকে বন্ধ ঘোষণার প্রয়োজন দেখা দিলে জেলা ম্যাজিস্ট্রেট, দুঃখিত, পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টা অবহিত করবেন। পুলিশের তো সুযোগ নাই। না স্যার, ওই ওই ধারা অনুযায়ী। তো একটা বিষয় বলা আছে এখানে, পুলিশ আইনের 23 ধারায় বলা আছে যে মদের আখড়া বা জুয়ার আড্ডাখানা ও শৃঙ্খল চরিত্রের লোকজনের যেখানে সমাগম আছে, সেখানে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় প্রবেশ করে তল্লাশি করতে পারবে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। ওই ক্ষেত্রে আমাদেরকে এই পুলিশ আইনের 23 ধারায় যেতে হবে। হুম। আচ্ছা।
এখানে প্রকাশ্য স্থান ইত্যাদি গ্রেপ্তারের ক্ষমতা, আমাদের এখানে যদি কখনো প্রশ্ন আসে যে আহ এই কোন কোন পদের কর্মকর্তা বিনা পরোয়ানায় মাদকদ্রব্য উদ্ধারের জন্য তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারেন, এটা কত ধারার প্রশ্ন? এটা 23 ধারা প্রশ্ন স্যার। মাদক দ্রব্যের এই ধারা। আচ্ছা, এখানে এই 23 ধারার যে বক্তব্যটা, একটা কথা বলি। একটা প্রশ্ন আসছিল যৌথ অভিযান, আর একটা আসছিল এস ড্রাইভ। এটাকে বলা হয় কি, যুগপৎ অভিযান। এই যুগপৎ অভিযানের কথাটাই কিন্তু এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারাতে উল্লেখ করা আছে। এখানে কিন্তু একসাথে অনেকজন ব্যক্তিকে এই মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে ক্ষমতা প্রদান করা হয়েছে, তারা তল্লাশি করে এগুলো উদ্ধার করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝে নাই? জি স্যার। কোনো বক্তব্য আছে, রাশেদ? না স্যার, যুগপৎ অভিযান স্যার 23 ধারা স্যার। মানে এখানে যদি কখনো প্রশ্ন আসে যে কোন পদের কর্মকর্তা, কোন কোন পদের কর্মকর্তা বা বিনা পরোয়ানায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করার ক্ষেত্রে কোন পদের কর্মকর্তা, কোন পদের কর্মকর্তাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে, এখানে কিন্তু সবার কথা এখানে উল্লেখ করা আছে। সেখানে কাস্টমসের কথা বলা হয়েছে, এরপর কোস্ট গার্ডের কথা বলা হয়েছে, বিডিআর বিজিবি যেটা তার কথা বলা হয়েছে, পুলিশের কথা বলা হয়েছে। এখানে সবগুলা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, জানো তো নাকি? জি স্যার, জি স্যার। জি স্যার, সবকিছু উল্লেখ আছে স্যার। আচ্ছা, আমরা 23 ধারার প্রশ্নটা ওইভাবে গুরুত্ব আমরা দিতে পারি যে আহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান যৌথভাবে পরিচালনা করা যায় কিনা, বা আহ, কোনো স্থানে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে মর্মে সংবাদ পেলে কোন পদের কর্মকর্তা তাহা বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। আচ্ছা, এখানে আর একটা কথা আমরা বলি নেই, এখানে কিন্তু আহ অপরাধ দেখো কি কারণে পারেন। এখানে অপরাধের কথাগুলো বলা হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, হচ্ছে, বা হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আশঙ্কা রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো কথা বলা হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ কখন কি কারণে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা যায়, অর্থাৎ বিনা পরোয়ানা কখন এটি অভিযানটা পরিচালনা করা যায়। এখানে আরেকটা বিষয় বলা আছে, প্রকাশ্য স্থানে তল্লাশি এবং গ্রেপ্তারের ক্ষমতা। এখন যদি এরকম কোনো প্রশ্ন আসে যে আহ কর্ণমুখ পুলিশ অফিসার রাস্তায় চেকপোস্ট ডিউটি করাকালে জানতে পারলেন একটি যানবাহনে মাদকদ্রব্য লুকায়িত আছে, সেক্ষেত্রে তার করণীয় কি, এটা কোন ধারার প্রশ্ন? স্যার 21 ধারা স্যার। 21 ধারা। এগুলা কিন্তু বুঝতে হবে, এটা আবার 23 ধারা দেওয়া যাবে না। তার মানে একজন পুলিশ অফিসার তিনি রাস্তায় চেকপোস্ট ডিউটি করাকালে তিনি যদি জানতে পারেন যে কোনো যানবাহনে মাদকদ্রব্য লুকায়িত আছে, তাহলে তিনি কি করতে পারেন? তিনি সেই যানবাহনটা তল্লাশি করতে পারবেন এবং সেখানে যে সকল মালামাল পাবেন তা তিনি জব্দ তালিকা আমলে জব্দ করে হেফাজতে নিতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? কে জি স্যার, স্যার। বুঝতে জি পারছি। স্যার। এই সম্পর্কে কোনো কিছু বলার আছে তোমাদের? না স্যার। 24 ধারার প্রশ্নটা আসছিল যে আপনি একজন পুলিশ অফিসার, আপনি মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। আপনার ধারণা ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গে মাদকদ্রব্য লুকায়িত আছে, এই রকম ক্ষেত্রে আপনার করণীয় কি? বা যদি কোনো ব্যক্তির দেহে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে মর্মে সন্দেহ হয়, তখন পুলিশ অফিসারের করণীয় কি উল্লেখ করুন, কি করবে এটাতে? এটাতে স্যার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 24-1 ধারাটা উল্লেখ করতে হবে শুধু স্যার। 24-1 ধারা কি বলা আছে? 24-1 ধারা বলা হয়েছে মাদকদ্রব্য কোনো তদন্ত অথবা তল্লাশি পরিচালনাকালে যদি কারোর মাদকদ্রব্য কারো শরীরে লাগে থাকে বা এরকম ধরনের বিশেষ কোনো কারণ থাকে যে তার শরীরে আছে, তাহলে
এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি ইত্যাদি পরীক্ষা করিয়া এই তার শরীর থেকে বাইর করতে হবে স্যার। এটা আইনুল আমরা একটু সকল ভালো ব্যবস্থা করে গ্রহণ বলো করছি। তো আইনুল। স্যার হ্যাঁ বলো। স্যার 24-1 ধারায় বলা হয়েছে স্যার, এই আইনের অধীন তল্লাশি পরিচালনা করে কোনো অফিসারের যদি যুক্তিসঙ্গতভাবে মনে করেন যে কোনো ব্যক্তির শরীরে বা অঙ্গ প্রত্যঙ্গে মাদকদ্রব্য লুকিয়ে রাখেছে, তাহলে ওই ব্যক্তিকে আলট্রাসোনোগ্রাম, এক্স রে, এন্ডোস্কোপি এবং মলমূত্র সহ যে কোনো পরীক্ষা করিবার নির্দেশ দিতে পারবেন। বক্তব্যটা হলো 24-1 বলা আছে যে এই আইনের অধীন কোনো অভিযান পরিচালনা করাকালে, যেমন অন্যান্য ধারাগুলোতে বলা আছে যে এই আইনের অভিযান পরিচালনা করাকালে কাউকে যদি সন্দেহ হয় তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, অনেক কিছু এখানে উল্লেখ করা আছে। আবার মালামালগুলো জব্দ করতে পারবেন। তো একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করার পর পুলিশ দেখলেন যে এই ব্যক্তিটার দেহে, তার শরীরের অভ্যন্তরে কোনো একটি স্থানে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। তখন পুলিশ অফিসার কি করতে পারবেন, বলছে যে এই লোকের শরীরে যে মাদকদ্রব্য আছে সেটা নিশ্চিত করিবার লক্ষ্যে লক্ষ্যে আল্ট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, এক্স রে, ইসিজি করে তা শনাক্ত করা যেতে পারে। এই তো নাকি? হ্যাঁ। সঠিক স্যার। ডোপ টেস্ট কাকে বলে? আওলাদ হোসেন, ডোপ টেস্ট কাকে বলে আওলাদ? স্যার, হ্যাঁ, ডোপ টেস্ট কাকে বলে? মাদকদ্রব্য আইনের 24-4 ধারা স্যার। হ্যাঁ, কি কোনো কাকে বলে ডোপ টেস্ট? কোনো ব্যক্তি মাদকাসক্ত কিনা তা যাচাই বাছাই করার জন্য উক্ত হ্যাঁ, ব্যক্তির রক্ত ও মলমূত্র ডাক্তার কর্তৃক পরীক্ষা করা হয়, তাকে ড্রপ টেস্ট বলা হয় স্যার। আচ্ছা, কি ডোপ টেস্ট কাকে বলে আইনুল, ভালো করে বলো তো। স্যার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 24-4 ধারা মোতাবেক মাদকাসক্ত ব্যক্তি শনাক্তকরণের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে ডোপ টেস্ট বলে স্যার। অর্থাৎ কোনো ব্যক্তির দেহে মাদকের কোনো অস্তিত্ব আছে কিনা তাহা পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত করিবার নিমিত্তে যে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে সেটাই ডোপ টেস্ট। বিষয়টা ক্লিয়ার? কি? জি স্যার। অর্থাৎ এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 24-4 যে কথাটি বলা আছে যে ডোপ টেস্ট বলতে ওই টেস্টটাকে বোঝায় যে কোনো ব্যক্তির দেহে মাদকের কোনো অস্তিত্ব আছে কিনা, অর্থাৎ সেই ব্যক্তিটা মাদক সেবন করে কিনা সেটা শনাক্ত করিবার নিমিত্তে যে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় সেটি হলো ডোপ টেস্ট। বিষয়টা ক্লিয়ার আরিফ বা রাশেদ? জি স্যার, জি স্যার। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা হলো যে একজন পুলিশ অফিসার মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে সরকারি কোনো যানবাহনে মাদকদ্রব্য প্রাপ্ত হলে এই সরকারি যানবাহনের প্রতি সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? এটা কত ধারার প্রশ্ন? মাদকদ্রব্য 26 ধারা। সংক্রান্ত অপরাধে অর্থাৎ কোন 26 ধারা সরকারি স্যার, 26 ধারা। যানবাহনে মাদক বহন করা কালে যদি আটক হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি যানবাহনের প্রতি পুলিশ অফিসারের দায় দায়িত্ব কি? 26-3 উপধারা স্যার, মাদক নিয়ন্ত্রণ আইনের। এটা কত ইয়ার নাজমুল সিআইডি? 26-3 স্যার। 26-3 কি বলা আছে সেখানে? 26-3 যদি সরকার কর্মচারী এটা উদ্ধার করে, তার আটক করে, তাহলে হ্যাঁ, ওই গাড়ি এফআইআর লিপিবদ্ধ করতে হবে এবং ওইটা ছাড়িয়ে দিয়ে যে
ওইটা যতটুকু ওই আছে তারই ওই হবে। মুখস্থ বিদ্যা বলে লাভ নেই, তোমাকে বইয়ে পড়তে হবে, এখানে কথাটা ওইভাবে তো বলা নেই। আইনুল বলো তো। 26-এর 3 ধারা মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 26-এর 3 ধারা মোতাবেক মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে তল্লাশির সময় যদি সরকারি যানবাহনে মাদকদ্রব্য পাওয়া যায় তখন উক্ত যানবাহনটি জব্দকৃত হবে। অর্থাৎ জব্দকৃত এবং এই সরকারের সরকারি প্রয়োজনে কোনো যানবাহনে যদি কোনো মাদকদ্রব্য পাওয়া যায় তাহলে মাদকদ্রব্য জব্দ হবে, এই যানবাহনটাও জব্দ হবে। জি স্যার। শুধুমাত্র মামলা রুজুর ক্ষেত্রে এই যানবাহনটি যে কর্মকর্তা ব্যবহারকারী, এই সরকারি যানবাহন যেহেতু সেই কর্মকর্তার জিম্মায় প্রদান করা যাবে, তবে বিষয়টি এজাহারে তাই উল্লেখ উল্লেখ করতে থাকবে। হবে স্যার। উল্লেখ করতে হবে। তার মানে কথাটা হলো, সরকারি কোনো যানবাহনে যদি কোনো মাদকদ্রব্য পাওয়া যায় সেক্ষেত্রে করণীয় কি। অনেকে কিন্তু ওই সরকারি গাড়ির চালক সেখানে দৌড়ে চলে যায়, 6 36-এ চলে যায়, কিন্তু বিষয়টা 36-এর 6 হবে না, বিষয়টা হবে 26-এর 3। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, মাদকদ্রব্যের তদন্তের সময়সীমা তো অনেকেই জানি। আমরা যদি কখনো প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার তদন্তের ত্রুটির কারণে কোনো শাস্তির বিধান আছে কি, আছে নাকি? আচ্ছা স্যার। স্যার 31-এর 6 উপধারা আছে স্যার। যদি কখনো প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-র বিধান অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার কোন ধরনের ত্রুটির কারণে আদালত তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারেন, কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার। এটা কিভাবে লিখবো আমরা সাইফুল? স্যার মাদকদ্রব্য আইনের 31-এর 6 উপধারায় উল্লেখ করা আছে, যদি তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারে, আদালতে যদি এরূপ বিশ্বাস হয়, তাহলে আদালত উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এইটুক লেখলে কি আর দেড় নাম্বার পাবা? তোমার কথাই তো বলতে হবে, তোমাকে লিখতে হবে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 31-এর 6 ধারা উল্লেখ করা আছে, এই আইনে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্ত যদি যথাসময়ে সমাপ্ত করতে না পারেন মর্মে আদালতের নিকট আদালতের নিকট প্রতীয়মান হয়, এবং আদালত যদি মনে করেন যে এই তদন্তকারী কর্মকর্তা যথাসময়ে তদন্ত সমাপ্ত না করার জন্য দায়ী, সেক্ষেত্রে এই তদন্তকারী কর্মকর্তার বিষয়টি অদক্ষতা হিসেবে গ্রহণ করে সংশ্লিষ্ট আদালত তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে উল্লেখ করিবার নিমিত্তে এই তদন্তকারী কর্মকর্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে আদেশনামা প্রেরণ করতে পারবেন। কিন্তু বুঝতে হবে তোমাকে, তার মানে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারেন আদালত। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলি, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তোমাদের জন্য কঠিন প্রশ্ন হলো 33 এবং 34। 33-এর বিষয়টি হলো যে আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে জানতে পারলেন এই মামলার আসামি তার অনেক অর্থ সম্পদের মালিক এবং তার অনেক টাকা ব্যাংকে রয়েছে, বা তার দুটি ছেলে বিদেশে পড়াশোনা করতেছে এবং সে অনেক অর্থ সম্পদের মালিক। এই ধরনের অপরাধের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি, বা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে দেখতে পেলেন যে আপনি যে মামলা তদন্ত করতেছেন এই মামলারই একজন আসামির অনেক সম্পদ রয়েছে, এইরকম ক্ষেত্রে আপনার ধারণা যে এরকম সম্পদ সে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ করে অর্জিত করেছে, এরকম ক্ষেত্রে আপনার করণীয় কি? এই একটা বিষয় 33-এ বলা আছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী কোন আসামির ব্যাংক হিসাব জব্দ করা যায় কি? অর্থাৎ এখানে ব্যাংক হিসাব জব্দ, বা এখানে যে কথাটি বলা আছে যে
যদি মহাপরিচালক অথবা তদন্তকারী কর্মকর্তার এরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোন মাদকদ্রব্য অপরাধের সহিত জড়িত বলিয়া অবৈধ অর্থ সম্পদ সংগ্রহে লিপ্ত রয়েছেন, এবং তার ব্যাংক হিসাব যাচাই বাছাই করা প্রয়োজন, তাহলে কি করতে পারেন তিনি? এই তদন্তকারী কর্মকর্তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করতে পারবেন। এবং তদন্তকারী কর্মকর্তার এখানে আরেকটা বিষয় বলা আছে যে এখানে বিষয়টা আমি বলি, এইরকম ঘটনার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার করণীয় কি। তাহলে আমরা লিখবো যে এই আইনের অপরাধের ক্ষেত্রে যদি তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই আসামি মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থেকে এই অর্থগুলো উপার্জন করেছেন এবং তার এই অর্থের সাথে তার পারিপার্শ্বিক বিষয় পর্যালোচনা করে দেখা যায় যে তার আয়ের সাথে তার কাজের কোনো মিল নেই, সেক্ষেত্রে এই তদন্তকারী কর্মকর্তা ওই ব্যক্তির ব্যাংক হিসাব বা আয়কর অথবা সম্পদের রেকর্ডপত্র যাচাই বাছাই করিবার জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন না, বোঝে নাই? আচ্ছা, এই ক্ষেত্রে শুধু স্যার দুই আসবে। আরেকটা বিষয় বলা আছে এখানে, আরেকটা বিষয় বলা আছে এখানে, প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা উল্লিখিত বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করে তার যে ব্যাংক হিসাবটা নিষ্ক্রিয় বা ফ্রিজিং করার জন্য আদেশ চাইতে পারেন আদালত, আবেদন করতে পারেন আদালতের নিকট। বুঝতে পারছো? কখন কি কারণে একজন আসামির ব্যাংক হিসাব ফ্রিজিং বা স্থগিত করতে পারেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আলোকে আলোচনা করুন। অর্থাৎ এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই 33-3 এই কথাটি বলা আছে যে তদন্তকারী কর্মকর্তা এই ঘটনার ক্ষেত্রে যদি মনে করেন যে বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করে কি করতে পারেন, এই ব্যক্তির রেকর্ডপত্র যাচাই বাছাই করা কিংবা ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা কিংবা সম্পদ যাচাই বাছাইয়ের অনুমতি প্রদানের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন। তাহলে পুলিশ অফিসারের করণীয় কি? পুলিশ অফিসারের কাজ হবে এইগুলো যাচাই বাছাই করার জন্য আদালতের নিকট আবেদন করা। বিষয়টা ক্লিয়ার? কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আর শোনো, 33 এবং 34, 33-এর কথা মনে রাখতে হবে তার ব্যাংক হিসাব, আর 34-এ বলা আছে যে যদি প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রচিত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে জানতে পারলেন মামলার আসামির একটি পেট্রোল পাম্প রয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? পেট্রোল পাম্প রয়েছে, সেক্ষেত্রে তার করণীয় কি? এখন এখানে বলা আছে যে কোন মাদকদ্রব্য অপরাধের তদন্তকালে যদি তদন্তকারী অফিসার এরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কোন ব্যক্তির নিকট উক্ত অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তি রয়েছে, তাহলে অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করে উক্ত সম্পত্তি বিক্রয়, বন্ধক, হস্তান্তর কিংবা কোনো প্রকার হস্তান্তর তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করিবার জন্য তিনি আদালতের নিকট আবেদন করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন না, বুঝে নাই? স্যার আপনি, আবার একটু বলেন। প্রশ্নটা হলো যে আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে দেখতে পেলেন আপনার মামলার আসামির দুটি পেট্রোল পাম্প রয়েছে বা অনেক সম্পদ রয়েছে, এই ক্ষেত্রে আপনার করণীয় কি? তো সেখানে এই 34-এর মধ্যে যে কথাটি বলেছে যে এই সম্পদগুলো, এই সম্পত্তিগুলো মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত যেন সে বিক্রয় করতে না পারে, কাউকে দান করতে না পারে, কারো কাছে হস্তান্তর করতে না পারে। আমার কথা কি বুঝতে পারছো? কি জি স্যার। আইনুল? জি স্যার, বুঝতে পারছি স্যার। 33 এবং 34 যেন ভুল হয় না। 33টা হলো ব্যাংক হিসাব, মনে রাখবা, ব্যাংক হিসাব। আর 34 হলো তার সম্পত্তি,
বিষয়টা ক্লিয়ার? বাড়ি গাড়ি স্থাবর সম্পত্তি স্যার। হ্যাঁ, এটা খেয়াল রাখো। যাও, 34-3টা একটু বুঝে দেবেন নাকি স্যার? 34-3। 34 বলা আছে, কোনো মাদকদ্রব্য অপরাধের জন্য দায়েরকৃত কোনো মামলা চলাকালীন অভিযোগকারী যদি এই মর্মে আবেদন করেন যে উক্ত ব্যক্তির মাদকদ্রব্য অপরাধ প্রমাণিত হলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হইবার প্রয়োজন রয়েছে, এ কারণে মামলা নিষ্পত্তি বিক্রয় বন্ধ হইতে আছে, তাহলে দান করিয়া, এখানে এখানে বিষয়টা বলছে যে লেনদেন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করতে পারেন। অর্থাৎ আদালত যদি মনে করেন তার কাছে যে মামলাটি বিচার কাজ চলছে কিন্তু এই লোকের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইনি এগুলো বিক্রয় নিষিদ্ধ করতে পারেন। আর এখানে 34-1 বলা আছে পুলিশ আবেদন করতে পারবেন, আর 34-3 বলা আছে যে বিক্রি না করার জন্য তিনি একটা আদেশ প্রদান করতে পারেন, যে কোনোভাবেই লেনদেন করা যাবে না। বিষয়টা বুঝতে পারছো? এখানে অভিযোগকারী বলতে যে মামলার বাদী থাকবে সেই এটা আবেদন করতে না পারবে না, স্যার। এখানে অভিযোগকারী না, এখানে কথাটা আমি বলি, এই কোন মামলার তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা 34-1। আর 3 বলা আছে যে এই মামলার যে বিচার চলতেছে, বিচার চলাকালীন সময় যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে এই মামলার আসামির শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে তিনি এই আদেশটা দিতে পারেন যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলো হস্তান্তর বন্ধ করা যাবে না। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, 36-2 এখানে একটা কথা বলা আছে যে আহ, যদি কখনো প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি, হ্যাঁ 36-2 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে। এখানে কি তৃতীয় দ্বন্দ্বের কথা বলা আছে? যদি কখনো প্রশ্ন আসে তৃতীয় দণ্ড বলতে কি বোঝেন, তৃতীয় দণ্ড অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো ব্যক্তি বর্ধিত দণ্ড ভোগ করিবার পর যদি পুনরায় কোনো অপরাধ করেন, সেক্ষেত্রে আদালত তাকে কোন ধরনের দণ্ড প্রদান করতে পারেন, তখন কিন্তু 36-3 হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে প্রশ্নটা আমরা একটু আগে আলোচনা করলাম 24-4, যদি এরকম কখনো প্রশ্ন আসে যে ড্রপ টেস্টে শনাক্ত ড্রপ টেস্টে শনাক্তকৃত ব্যক্তির প্রতি করণীয় কি? আচ্ছা, আরেকটা হলো যে ডোপ টেস্টে শনাক্তকৃত ব্যক্তি যদি চিকিৎসা গ্রহণে অনীহা প্রকাশ করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যাবে, এটাই তো নাকি? সঠিক স্যার। আচ্ছা, এখানে যে কথাটি বলা আছে এই 36-4 যে এই আইনে যাহাই কিছু থাকুক না কেন, ম্যাজিস্ট্রেট আদালতে যদি অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন ব্যতীত, অর্থাৎ মাদক সেবন ব্যতীত, ডোপ টেস্ট ব্যতীত বলছে, যদি বলছে মাদক সেবন ব্যতীত অন্য কোনো মামলায় যদি সে অপরাধী না হন, সেক্ষেত্রে তার মানে যদি সে মাদকাসক্ত হয়, তাহলে আদালত উক্ত ব্যক্তিকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তার চিকিৎসার জন্য প্রেরণ করতে পারবেন। এবং ওই ব্যক্তি যদি মাদকাসক্ত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আহ চিকিৎসা গ্রহণে অনীহা প্রকাশ করেন, সেক্ষেত্রে তার 6 মাসের শাস্তির কথা উল্লেখ করা আছে। অর্থাৎ সেখানে বলা আছে যে অনিচ্ছা প্রকাশ করেন তাহলে তার অনন্য 6 মাস, অনূর্ধ্ব 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে রোগ টেস্টে শনাক্তকৃত ব্যক্তির দায় দায়িত্ব আলোচনা করুন, তার মানে সে যাইতে বাধ্য, এই তো নাকি? সঠিক স্যার, যাইতে বাধ্য, না গেলেই তার শাস্তি। না গেলে তার শাস্তি হবে। তাহলে ডোপ টেস্টে শনাক্তকৃত ব্যক্তির প্রতি পুলিশের করণীয় কি? মানে তার তার প্রতি করণীয় কি? করণীয় তাকে হাসপাতালে প্রেরণ করতে হবে না কি আনুল? জি স্যার।
শোনো, এই যে আজকে পুলিশ সদস্যগণ অনেক চাকরি চলে গেছে, আমি ডাইরেক্ট বলছিলাম যে আপনারা ডোপ টেস্টে, আমি এটা তদন্ত করছিলাম এরকম প্রসিডিং, তাকে যে আপনারা ডিসচার্জ করে দিচ্ছেন সে তো চাকরি পাবে, কারণ যে আপনি লিখলেন তার শরীরে ডোপ টেস্টে পজিটিভ, ভালো কথা। পজিটিভ হলে আপনি তো তার চিকিৎসার ব্যবস্থা করবেন, সে যদি চিকিৎসা করতে ইচ্ছুক থাকে নাকি, জি স্যার। ওই লোকগুলো আবার চাকরি পাবে ওই জন্য। যাই হোক, পাঁচ, এখন যে কথাটি আমরা বলছিলাম যে ক নামক ব্যক্তি, ক নামক ব্যক্তি পেশায় একজন চা শ্রমিক, ক নামক ব্যক্তি পেশায় একজন চা শ্রমিক, সে অ্যালকোহল সেবন করে প্রকাশ্য রাস্তায় চলাফেরা করলেন, তার অপরাধটা কত ধারায়? 36-এর মাদক 5 ধারা। পাঁচ। অর্থাৎ 36-এর 5-এ বলা আছে যে কোনো ব্যক্তি অ্যালকোহল সেবন করে বা নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করে কি করতে পারবেন? প্রকাশ্য কোনো স্থানে চলাফেরা করতে পারবেন না, কোনো যানবাহনও চালাতে পারবেন না, এ তো নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। 36-এর 6-এর জি বক্তব্যটা স্যার। দেখো, 36-এর 6 আর 26-এর 3 আমরা একরকম করে ফেলি। 36-এর 6-এ যে কথাটি বলা আছে যে আহ কোন সরকারি গাড়িতে, কোন সরকারি গাড়িতে, কোন সরকারি গাড়ির চালক, কোন সরকারি গাড়ির চালক যানবাহন ব্যবহারকারীর অনুপস্থিতিতে, সরকারি যানবাহনে যানবাহন ব্যবহারকারীর অনুপস্থিতিতে মাদকদ্রব্য সহকারে ধৃত হলে, ধৃত হলে আইনের বিধান কি বা কি ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখানে একটা কথাই বলা আছে যে সরকারি কোন গাড়ির চালক সরকারি যানবাহনে মাদকদ্রব্য বহন করাকালে যদি ধৃত হয়, সেক্ষেত্রে মাদকদ্রব্যের পরিমাণ অনুযায়ী সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে, এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এটাই তো নাকি? জি স্যার, দুইটা শাস্তি স্যার। দুইটা শাস্তি না, এখানে শাস্তি একটাই, সে তো আহ, মাদক বহন করছে, মাদকের মামলা তার বিরুদ্ধে হবে, আরেকটা হলো সে আহ, বিভাগীয় প্রসিডিং যেটা আছে। দুটো শাস্তি, দুইটা দুই ভাবে। যাই হোক, একটা প্রশ্ন মনে হয় তোমাদের আসছিল যে 37 ধারার বক্তব্যটা মাদকদ্রব্য উৎপাদনের যন্ত্রপাতি ইত্যাদি, যাই হোক এটা গেল। আচ্ছা, এই যে বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশি ইত্যাদি দণ্ড, এটা কার জন্য বলা হয়? এই যে আমাদের অনেকেই দেখো ভুল বলে এখানে, অর্থাৎ মামলাগুলো পরবর্তীতে কেউ খোঁজ নেয় না। যেমন অনেক সময় দেখা গেছে পুলিশ সদস্যগণ একজনের পকেটে ইয়াবা দিয়ে তাকে রিকভারি দেখানো হয়েছে, তাই না? এরকম না? বা 2 বোতল ফেন্সিডিল দিয়ে তার পকেট সার্চ করে পাওয়া গেছে মর্মে তাকে গ্রেপ্তার করে চালান দিচ্ছে, এটা কিন্তু অনেক পুলিশেরা করে। হুম। তো অনেকে বলছে যে এটা হলো 39 ধারার প্রশ্ন, আসলে কিন্তু 39 ধারার প্রশ্ন নয়। এটা কি জানো আইনুল? জি স্যার, ওটা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি স্যার। ওইটা মিথ্যা সাক্ষ্য, এবং ওই যে যে ব্যক্তি এই ফেন্সিডিলটা দিয়ে কাউকে ধরিয়ে দিল, তার বিরুদ্ধে কিন্তু ওই ফেন্সিডিলের পরিমাণ অনুযায়ী নিয়মিত মামলা রুজু হবে, এটা জানো তো? জি স্যার। একটা হলো মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা, আর একটা হলো তোমার কাছে যে ফেন্সিডিল পাওয়া গেছে, তুমি যে ওকে দিয়েছো, এটা তুমি কোত্থেকে পেলা, এর পরিমাণ অনুযায়ী তোমার বিরুদ্ধে শাস্তি হবে। তাহলে এটা কি, এটা কি জানো? শোনো, এই মাদকদ্রব্যের দোকান বা পানশালা অফিস চলাকালীন সময়ে তল্লাশি করতে হবে। যারা সরকারিভাবে, যারা সরকারিভাবে এই অ্যালকোহল বিক্রয় করার জন্য ক্ষমতাবান বা ক্রয় করার জন্য ক্ষমতাবান, সেই স্থানে অফিস চলাকালীন সময়ে তল্লাশি করতে হবে। এই তল্লাশিটা আপনি অফিস বন্ধ থাকাকালীন সময় করতে পারবেন, কিন্তু সেটি যদি হয়রানিমূলক তল্লাশি হয়ে থাকে, সেখানে যদি আপনি কোনো মালামাল না পান, সেক্ষেত্রে সেই তল্লাশিকারী অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। আর আমাদের প্রশ্ন হলো যে কনামক ব্যক্তি, কনামক কনামক ব্যক্তি খনামক ব্যক্তিকে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে অপরাধে ধরিয়ে দেওয়ার লক্ষ্যে তার বাসায়
2 বোতল ফেন্সিডিল রাখলো। এটা কিন্তু মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা পেনাল কোডের প্রশ্ন। এখন কারণটা হলে কি বলেছে দেখো, যদি আটক, তল্লাশি, গ্রেপ্তার করিবার ক্ষমতা সম্পন্ন কোন অফিসার, দেখো, সন্দেহ করিবার যুক্তিসঙ্গত কোন কারণ ব্যতি রেখে তল্লাশির নামে কোন স্থানে প্রবেশ করেন এবং তল্লাশি চালান, হয়রানিমূলক ভাবে বাজেয়াপ্ত কোন বস্তু তল্লাশি করিবার নামে কোন ব্যক্তির কোন সম্পদ আটক করেন, কোন ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি করেন অথবা গ্রেপ্তার করেন। এই যে গ্রেপ্তার করেন, এটা কোন জায়গা থেকে আসলো? একজন ব্যক্তিকে তুমি গ্রেপ্তার করলা মাদক দিয়ে, তার বিরুদ্ধে মাদকের মামলা হবে না কি? হবে কি না? জি স্যার, হবে স্যার। অবশ্যই। হ্যাঁ, তো এটা হলো বিষয়, এটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি করলো, অর্থাৎ ইচ্ছা করলে তুমি তল্লাশি করতে পারবে না। জামিন সংক্রান্ত বিধানটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে 47 ধারা জামিনের কথা বলা আছে, কাকে জামিন দেওয়া যাবে সেটা আমরা জানি। সেখানে বলা আছে যে আহ জামিন দেয়া তখনই বৈধ হবে, অর্থাৎ অভিযোগকারীকে শুনানির সময় দিতে হবে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো কারণ নাই। আদালত যদি মনে করেন যে তার শাস্তি হওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে তাকে জামিন দিতে পারেন। নারী, শিশু বা বিকলাঙ্গ হন, সেক্ষেত্রে তাকে জামিনে মুক্তি দিলে ন্যায় বিচার বিঘ্নিত হবে না, তখন জামিন দিতে পারেন। যা এক্ষেত্রে আদালত তাকে জামিন দিতে পারেন। এটা আমাদের এরকম গুরুত্ব না, আমাদের হলো অভিযুক্ত শিশুর বিচার পদ্ধতিতে এটা তো আসেই। এই 56 ধারাটা আমাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ 56 ধারার বক্তব্যটা হলো যে অডিও ভিডিও, অডিও ভিডিও কিংবা স্থির চিত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রহণযোগ্য কি, বা কখন কি কারণে, কখন কখন কি কারণে কখন কি কারণে অডিও ভিডিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে গ্রহণযোগ্য, বা এই অডিও ভিডিও প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় কি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আলোকে ব্যাখ্যা দিন। এটি উল্লেখ করা আছে 56 ধারায়। সেখানে বলা আছে যে সাক্ষ্য আইনে যাই কিছু থাকুক না কেন, যদি কোনো ব্যক্তি এরকম কোনো কিছু ধারণ করে রাখেন যে সেটি হলো যে মাদকদ্রব্য কোনো অপরাধ সংগঠন হয়ে গেছে বা সংগঠন হতে পারে প্রস্তুতি নিচ্ছে, বা এরকম কোনো সহায়তা করেছেন কোনো ব্যক্তি, এইরকম কোনো স্থিরচিত্র, চলচ্চিত্র, অডিও ভিডিও যদি ধারণ করে রাখেন, সেটিও আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এ ছিল আমাদের আজকের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আগামীকালকে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন আলোচনা করব। তো এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে কারো কিছু বলার আছে তোমাদের, বলতে পারো। স্যার, এটা একটু 50 ধারাটা একটু মানে আছে বেশি স্যার। 50 ধারা না? জি স্যার। 50 ধারার বক্তব্যটা একটু আমি বলছি। 50 ধারার বক্তব্য হলো বিচারাধীন মাদকদ্রব্য অপরাধে জড়িত অন্য অপরাধের বিচার। এখানে হ্যাঁ, এটাও একটা হতে পারে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা আপনি মামলা তদন্তকালে দেখতে পেলেন যে সেখানে আহ মাদকদ্রব্যের সাথে একটি অস্ত্রও পাওয়া গেছে। সেক্ষেত্রে এই ধরনের ঘটনার ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? আসলে 50 ধারার বক্তব্যটা হলো যে এই আইনে যাই কিছু থাকুক না কেন, বিচারাধীন কোনো মামলার মাদকদ্রব্য অপরাধের সাথে যদি অন্য কোনো অপরাধ জড়িত থাকে, সেক্ষেত্রে ওই আদালত এটা বিচার করতে পারবে। বিষয়টা বুঝতে পারছো? জি আইনুল, স্যার। জি স্যার। অর্থাৎ এটার জন্য আলাদা কোনো কোর্টে যাওয়ার প্রয়োজন হবে না। আর যার একটাই হবে স্যার। না, এজাহার দুইটা হবে, সাধারণত এজাহার দুটো হবে। কাহিনী তো একটাই, একটা মামলায় যদি একটা ঘটনায় বোম পাওয়া গেল, মাদক পাওয়া গেল, কিংবা অস্ত্র পাওয়া গেল, 3টা মামলা হবে, কিন্তু কাহিনী একটাই, জব্দ তালিকা একটাই হবে। বিষয়টা বুঝতে পারছো কি রোল? জি স্যার। একটু বলেন স্যার। আর বুঝছি স্যার। আর কারো কিছু বলার আছে তোমাদের?
স্যার আগামী দিন নারী ও শিশু নির্যাতন স্যার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমরা আলোচনা করবো। কি রাশেদ কিছু বলবা রাশেদ? না স্যার। আমি কিন্তু একটা জিনিস অপছন্দ করি, তোমরা সবাই মনে হয় জানো, সেটা হলো যে এই পড়ালেখার আগ্রহ না থাকলে তারা আমি পছন্দ করি না। তোমাদের কিন্তু উচিত, যেটা তোমরা বোঝো না, ছোটখাটো বিষয়গুলো, এগুলো কিন্তু জিজ্ঞাসা করা দরকার, তাহলে তোমাদের এটা সংশোধন হবে। কেউ তো জিজ্ঞাসা করো না, যা পড়ায় তাই, তাহলে কি আর ভালো রেজাল্ট হয়? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার যেটা বললেন স্যার যে মাদক কারো বাসায় রেখে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলো, তাহলে স্যার 110 ভিতরে 192 বার সে মিথ্যা সাক্ষ্য তৈরি করলো স্যার, কিন্তু সে যে মাদক দ্রব্য স্যার তার বিরুদ্ধে আর কি কি হবে স্যার, আর কোন দায়ের হবে মাদক দ্রব্য আইনে এটা? মাদকদ্রব্যের পরিমাণ অনুযায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে। মানে স্যার 36-এর যে কোনটায় পড়বে? যেটা পরিমাণ অনুযায়ী, কিন্তু আরেকটা কথা বলা আছে, যদি এরকম হয়রানিমূলক তল্লাশি করেন, যেমন এই আপনার এখানে মাদক আছে, তল্লাশি করে দেখা গেল পাওয়া গেল না, এটা যদি হয়রানিমূলক তল্লাশি হয় সেক্ষেত্রে আবার 39 ধারা। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, ধন্যবাদ স্যার। কিন্তু কাউকে যদি মাদক দিয়ে চালান দেওয়া হয়, সেটা কিন্তু 39 ধারায় পড়বে না। পড়বে নাকি? না স্যার। কাউকে যদি সার্চ করে তল্লাশি করা হয় যে এই তোমার বাড়িতে মাদক আছে, মাদক বার করে দাও, এটার জন্য এই ধারা অপরাধ। কিন্তু কাউকে যদি মাল দিয়ে ধরে দেওয়া হয়, তাহলে কি এই 39 ধারা হবে আইনুল? না স্যার, হবে না স্যার। আচ্ছা, আর কার কিছু বলবা? স্যার হ্যাঁ বলো। স্যার আর বলো দর্শন বলো। একজন যোগ্যতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট কিভাবে দোষ লিপিবদ্ধ করলে আদালতে গ্রহণযোগ্য হবে না? দোষ স্বীকারে আগ্রহ প্রকাশকারী ব্যক্তির প্রতিক্রিয়ার করণীয় কি স্যার? এটা শোনো, একজন ব্যক্তি যদি, বন্ধ করো সাউন্ড, এখানে যতই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হোক, তিনি যদি সাক্ষ্য আইনের 24 ধারা অনুসরণ না করে কারো জবানবন্দি লিপিবদ্ধ করেন, এই জবানবন্দি আদালতে গ্রহণযোগ্য নয়। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে করলেও স্যার গ্রহণযোগ্য হবে না। যার কাছেই করে গ্রহণযোগ্য হবে না, যদি কিনা প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়, সেটি আদালতে গ্রহণযোগ্য না। সেটা বোঝো নাই? জি স্যার, বুঝছি স্যার, বুঝছি। আর একটা কি ছিল? স্যার দোষ স্বীকারে আগ্রহ প্রকাশকারী ব্যক্তির প্রতি পুলিশের করণীয় কি? এটা কি স্যার 164 দেবো? না, এখানে পিআরবি 283-তে বলা আছে, কোন ব্যক্তি স্বীকারোক্তি প্রদানের জন্য আগ্রহ প্রকাশ করলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের কাজ হবে এই ধরনের ব্যক্তির জবানবন্দিটা 161 ধারা অনুযায়ী আলাদা কাগজে লিপিবদ্ধ করে স্বীকারোক্তি প্রদানের আগ্রহ প্রকাশকারী ব্যক্তিকে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, আর কার? আইনুল বলো। স্যার হ্যাঁ। একটা প্রশ্ন হলো স্যার, একটি মফস্বল থানার অফিসার ইনচার্জ আচ্ছা, প্রতিদিন সকাল হতে বিকেল 5 ঘটিকা পর্যন্ত থানায় অনুপস্থিত থাকেন, তাহার অপরাধ কি ব্যাখ্যা করুন? একটা ওই যে অফিসের একটা আইন আছে, কি আইন জানি একটা আছে। একটা আইনে আছে স্যার, গণ কর্মচারী শৃঙ্খলা হ্যাঁ, নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ হ্যাঁ, 1982-6 ধারা। হ্যাঁ, ঠিক আছে, এটাই হবে স্যার? ওইটাই হবে। আরেকটা হলো স্যার, 8 বছরের শিশু জমিলা স্বর্ণের দোকান হতে সবার অগোচরে একটি স্বর্ণের চেন এনে তার মায়ের নিকট দিলে তার মা সেটি ব্যবহারের জন্য রেখে দিলেন, এখানে কার কি অপরাধ ব্যাখ্যা করুন? শোনো, তার অপরাধটা যতই আমরা বলি না কেন, তাই বলে কি তার অপরাধ হবে না? সে তো পরিপক্কতার পরিচয় দিছে, কিন্তু পরিপক্কতার পরিচয় দিলে কিন্তু 9 বছরের কথা বলা আছে। এখন এখানে কি হবে? তার কাজটি আইনে অপরাধ হবে না, কিন্তু তার মায়ের অপরাধ হবে। বিষয়টাকে বুঝতে পারছো? তার মায়ের অপরাধ কি 403 স্যার, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ? না, অসাধুভাবে হবে কেন? সে চুরি করে নিয়ে গেছে না, 411।
তার মা তো এই এই বাচ্চাটা তো মালামাল চুরি করে নিয়ে গেছে, তার কাজটা কিন্তু চুরি হয়েছে। তার অপরাধ না হোক, কিন্তু যে মালামালটা রেখেছে তার তো অপরাধ। তো চোরাই মাল যার দখলে থাকবে সে কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবে? 411 স্যার। 411। স্যার বাচ্চাটার ক্ষেত্রে কি 379 হওয়ার সম্ভাবনা আছে স্যার? আসলে 8 বছরের আসলে আইনের যে বিষয়টি বলা আছে যে 9 বছরের নিচে 12 বছরের ঊর্ধ্বে, তা আসলে তার কাজটা তো আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। বিষয়টা কি বুঝতে পারছো? আর কারো কিছু বলার আছে? আমি শেষ করি। তো যাক সকালে, হ্যাঁ বলো। দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক। তো এটা কি 60 ধারা দেবো না 144 ধারা দেবো সাক্ষ্য আইনে? দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় কি যায় না আইনুল? দলিলের বিষয়বস্তুর সঙ্গে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না স্যার। তো আবার 60 ধারা যাচ্ছে কেন? স্যার ওই যে এখানে যে 63(5) ধারাটা, 59 ধারায় বলা আছে স্যার। 59-এ বলা আছে যে আহ দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। হচ্ছে দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্যান্য সকল ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। তো কালকে আলোচনা করবো। আজকে ভালো থাকো সবাই, ভালো থাকো, ঠিক সকালে আছে। কথা হবে। ধন্যবাদ।